Ask you one other question. Just playing devil's advocate, why does Saudi Arabia get a civilian nuclear deal, but Iran doesn't get a civilian nuclear deal? আবারও বলছি, এই চুক্তিটি নিয়ে এখনো কাজ চলছে। প্রেসিডেন্ট আজ সকালে যে শর্তের কথা বলেছেন, আশা করা যায় তার ভিত্তিতে শেষ পর্যন্ত চূড়ান্ত হবে। তবে বিশেষ করে চুক্তির ক্ষেত্রে এখন পর্যন্ত জোরালোভাবে আলোচনা হয়েছে তা সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকারমূলক সুযোগ দেয়, যা পরিশেষে মার্কিন শিল্পকারদের কর্মী এবং সরবরাহ শৃঙ্খলাকে লাভবান করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সকল জল্পনা কল্পনা শেষ করে অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে মার্কিন পরমাণু শক্তি আইনের সেকশন 123-র অধীনে একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং পৃথিবীব্যাপী পারমাণবিক সুরক্ষার যে ক্ষেত্র রয়েছে তা পাল্টে দিতে পারে। দেখুন, এর পূর্বেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি হয়েছে, তবে সেখানে কঠিন দুইটি শর্ত ছিল। প্রথম শর্ত, কোনো ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্ট সংযুক্ত আরব আমিরাতে হবে না। দ্বিতীয় শর্ত, ইউরেনিয়াম ব্যবহার করার পর ইউরেনিয়াম ওয়েস্ট সরাসরি যুক্তরাষ্ট্র তার দেশে নিয়ে যাবে। তবে সৌদি আরবের সঙ্গে চুক্তিতে এই দুইটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৩০ বছর মেয়াদী এই চুক্তিতে সৌদি আরব তার দেশের ভেতর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে। তবে এই ক্ষেত্রে সৌদি আরবকে পরমাণু শক্তি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের যে রিঅ্যাক্টর রয়েছে AP1000 রিঅ্যাক্টর তা ব্যবহার করতে হবে। চীন এবং রাশিয়ার কোনো প্রবেশাধিকার এখানে থাকছে না। দেখুন, সৌদি আরবের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্পে যুক্তরাষ্ট্র নতুন একটি শর্ত দিয়েছে, যার নাম হলো ব্ল্যাক বক্স। এই শর্ত অনুযায়ী সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব 2 বছরের একটি যৌথ সমীক্ষা চালাবে। যদি সমৃদ্ধকরণ প্ল্যান্ট নির্মিত হয়, তবে সেটি থাকবে সম্পূর্ণ মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ এবং পরিচালনায়, অর্থাৎ ব্ল্যাক বক্স তাদের হাতে। সৌদি আরবের জমি অর্থ দেবে, কিন্তু মার্কিন প্রযুক্তি বা পরিচালনা প্রক্রিয়ায় সরাসরি কোনো ধরনের প্রবেশের অধিকার পাবে না। দেখুন, এখানে যুক্তরাষ্ট্র আরেকটি ছাড় দিয়েছে, সেটি হলো আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর অতিরিক্ত প্রোটোকল পরিহার। ইরানের পরমাণু স্থাপনায় ঠিক যেইভাবে আন্তর্জাতিক আণবিক সংস্থার বিজ্ঞানীরা হঠাৎ ঢুকে পড়ে সেগুলো পর্যবেক্ষণ করত, এখানে এই সুযোগ থাকছে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অতিরিক্ত প্রোটোকল হঠাৎ করে বা গোপনে পরিদর্শনের যে অধিকার, সেটা সম্পূর্ণভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মানে সৌদি আরবের ভেতর এই পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রবেশাধিকার অনেকটাই সীমিত বা নেই বললেই চলে। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক আণবিক সংস্থা প্রবেশ করতে পারবে না, সৌদি আরবের বিজ্ঞানীরাও প্রবেশ করতে পারবে না। সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে যুক্তরাষ্ট্রের হাতে, মানে চাবি থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। তাহলে এই পরমাণু ইউরেনিয়াম এনরিচমেন্ট কি করে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, বা এই ধরনের চুক্তিতে কেন সৌদি আরব এত আগ্রহ দেখাচ্ছে? চূড়ান্তভাবে তাদের লাভ কি, যেখানে তারা প্রবেশই করতে পারবে না? দেখুন, সৌদি আরবের মাটিতে, সৌদি আরবের অর্থে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট তৈরি হবে, বিশাল পরিকাঠামো তৈরি হবে, তবে সৌদি আরব সেখানে প্রবেশ করতে পারবে না। ব্ল্যাক বক্স নীতির অধীনে সম্পূর্ণ কন্ট্রোল বা সকল কার্যক্রম করবে সরাসরি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদে সৌদি আরবের জন্য এটি কি করে লাভবান, বা পরমাণু যে বোমা রয়েছে, তার যে আমব্রেলা রয়েছে পারমাণবিক নিরাপত্তার বলয়, সেখানে কি করে তারা প্রবেশ করে নিজেদের এর সুফল ভোগ করবে? দেখুন, এই বিষয়গুলো বুঝতে হলে এর পূর্বে এই ধরনের ঘটনায় যারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, সেই ঘটনাগুলো আপনাদের বুঝতে হবে। আমি একটু বুঝিয়ে বলছি। দেখুন, 1965 সালে কানাডা ভারতকে একটি পারমাণবিক রিঅ্যাক্টর দেয় এবং যুক্তরাষ্ট্র তাতে হেভি ওয়াটার সরবরাহ করে। চুক্তি ছিল শুধুমাত্র শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার হবে। ভারত বেসামরিক রিঅ্যাক্টরে ব্যবহারকৃত এই জ্বালানি থেকে গোপনে প্লুটোনিয়াম আলাদা করে এবং 1974 সালে সেই প্লুটোনিয়াম থেকেই ভারত তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা বা স্মাইলিং বুথ নামক যে পরীক্ষা রয়েছে তা সম্পূর্ণ করে। এই ঘটনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে এতটাই হতভম্ব করে দিয়েছিল যে পরমাণু প্রযুক্তির বিশ্বব্যাপী সরবরাহের নিয়ন্ত্রণ করতে পরবর্তী সময়ে NSG বা নিউক্লিয়ার সারপ্লাস গ্রুপ তৈরি করা হয়।
1960-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর কোরিয়া ইয়ংবিয়ং পারমাণবিক গবেষণা কেন্দ্র গড়ে তোলে। পরবর্তী বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির অধীনে সেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা তদারকি করতেন। তবে হঠাৎ করেই 2002 সালে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পরিদর্শকদের নিজের দেশ থেকে বের করে দেয়, প্লান্টের সিল ভেঙে ফেলে এবং 2003 সালে পরমাণু অপসরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যায়। এরপর তারা ওই প্লান্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিজের হাতে নিয়ে ব্যবহার করে জ্বালানি থেকে প্লুটোনিয়াম বের করে 2006 সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। দেখুন, একই কৌশলে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েলও কিন্তু একইভাবে পরমাণু শক্তি অর্জন করেছে। ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে প্রথম যে ইউরেনিয়াম এনরিচমেন্ট অবকাঠামো তৈরির চুক্তি হয়েছিল সেটা এই ব্ল্যাক বক্স চুক্তির অধীনেই হয়েছিল। পরবর্তী সময়ে ইসরায়েল তার নিয়ন্ত্রণ নেয়। আজকে সৌদি আরবের ভেতর যে অবকাঠামো তৈরি হচ্ছে সেটি তৈরি হচ্ছে ব্ল্যাক বক্স চুক্তির অধীনে, মানে কড়াকড়ি শর্ত, সৌদি আরব আসতে পারবে না। তবে আজ থেকে 3 বছর পর বা 4 বছর পর ভূ রাজনীতি কোন জায়গায় থাকবে, কোথায় থাকবে তা বলা কঠিন। যদি নিজের দেশের ভেতর অবকাঠামো থাকে, হঠাৎ করে সৌদি আরব তার নিয়ন্ত্রণ নিতে পারে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির মাধ্যমে ওই সময় বড় ছাড় দিয়ে সম্পূর্ণভাবে নিজেদের অধীনে আনতে পারে। যদি অবকাঠামোই না থাকে তাহলে দর কষাকষি বা সুযোগটা কি করে তৈরি হবে? সুতরাং আজকে আমরা চুক্তির শর্ত যতটা যেইভাবে দেখছি, আগামী 2 থেকে 3 বছর পর এই চুক্তি বা এই শর্ত একই রকম থাকবে কিনা সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ যদি এই ধরনের শর্তের কথা উল্লেখ না করে তাহলে এই অবকাঠামো নির্মাণের বিষয়ে তীব্র বিরোধিতা করতে পারে চীন, রাশিয়া বা অন্যান্য দেশগুলো। বা যুক্তরাষ্ট্র যদি এই চুক্তিতে রাজি না হয় তাহলে একই ধরনের চুক্তিতে সৌদি আরবের বিপুল পরিমাণের অর্থ সৌদি আরব খরচ করে চীন নয়তো রাশিয়া থেকে এই প্রযুক্তি আয়ত্ত করেই ফেলতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্র এই যে বিভিন্ন ধরনের শর্ত শিথিল করে, বিশেষ করে আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শনের বিষয়টাও শিথিল করে এই সৌদি আরবের ভেতর ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প চালু করতে যাচ্ছে, এটি ইরানের জন্য একটি বড় সুযোগ। 2টি পয়েন্টে বড় সুযোগ রয়েছে। প্রথমটি হলো যে পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হামলা বা কঠোরতার যে সমর্থন রয়েছে সেখানে নতুন প্রশ্ন তৈরি হবে যে সৌদি আরব যদি ইউরেনিয়াম এনরিচমেন্টের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই প্রকল্প রাখতে পারে তাহলে ইরান কেন রাখতে পারবে না? আর দ্বিতীয়টি হলো পরমাণু বোমার যত কাছে এখন ইরান, ঠিক ততটা কাছে সৌদি আরবের যেতে আরও 7 থেকে 8 বছর সময় লাগবে। দেখুন, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের রিপোর্টে বলছে যে যদি পরমাণু বোমা তৈরি করার বিষয়টা একটি এসএসসি পরীক্ষা হয় তাহলে সৌদি আরব সেই পড়াশোনার যে ধাপগুলো রয়েছে সেখানে সবেমাত্র শিশু শ্রেণীতে যোগ দিল। তার আরও 10 বছর সময় লাগবে চূড়ান্ত পরীক্ষার কাছাকাছি যেতে, যেখানে ইরান এই সক্ষমতার একেবারে দ্বার প্রান্তে। বলতে পারেন 10 বছর নয়, মাত্র 10 সপ্তাহের মধ্যেই ইরান বড় কিছু তৈরি করে ঘোষণা দিতে পারে। সুতরাং তাদের জন্য এটি একটি বড় সুযোগ সৌদি আরবের এই ধরনের প্রোগ্রামের অজুহাতে নিজেকে পারমাণবিক দেশ হিসাবে ঘোষণা করার। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পরমাণু চুক্তির অধীনে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে আব্রাহাম অ্যাকোয়ার্ড চুক্তি করতে যাচ্ছে, যেটি ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি দেবে। আর এই স্বীকৃতির বিষয়টিও মুসলিম বিশ্বে সৌদি আরবের গ্রহণযোগ্যতা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে, যেখানে মুসলিম বিশ্বের সমর্থনও ইরান কেন্দ্রিক অনেকটা ডাইভার্ট হতে পারে। এই বিষয়গুলোও কিন্তু ইরানকে সুবিধা দিতে পারে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই ধরনের জটিল বিষয়গুলো মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোকে কতটুকু আরো নাজুক পরিস্থিতিতে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।